18 বছর হলেই এনআইডি কার্ড দেখিয়ে গ্রামের মানুষ টিকা পাবেন। 7ই আগস্ট থেকে কার্যক্রম শুরু। ইউনিয়ন পরিষদে টিকার কেন্দ্র স্থাপন করছি। তাদের যে আইডি কার্ড নিয়ে আসতে পারে তারা টিকা দিতে পারবে। সবাইকে টিকা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। মাঠ পর্যায়ে ভ্যাকসিন কার্যক্রমে নেতাকর্মীদের সম্পৃক্ত হওয়ার নির্দেশ। মানুষের ভিতরে একটা আতঙ্ক ছিল, ভয় ছিল, এই টিকা নিলে কি হবে। এখন সবাই আস্তে আস্তে সেই ভীতি কাটাচ্ছে এবং স্বেচ্ছাসেবক লীগের ছেলেমেয়ে যে যেখানেই থাকুক মানুষকে একটু সহযোগিতা করা, সাহায্য করা, যেটা তোমরা অতীতেও করেছো, এটাও করবা। করোনায় একদিনে সর্বোচ্চ 258 জনের মৃত্যু। ডেল্টায় বিপর্যস্ত সব বয়সীরাই। ভয়বারই পারলাম না, যেহেতু অস্থির, বুঝি নাই যে এইভাবে মৃত্যু এইভাবে হয়ে যায়। বয়স তো কম, ভাবতে পারিনি যে এই বয়সে মারা যায়। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনার টালমাটাল অবস্থার মধ্যেই প্রতিদিনই রেকর্ড ভাঙছে ডেঙ্গু। 24 ঘন্টায় সর্বোচ্চ 143 জন হাসপাতালে ভর্তি। রাজধানীতে অভিযানে গেলেই মিলছে লার্ভা। চট্টগ্রামে বিধিনিষেধ বিরোধী বিক্ষোভের নামে শিবিরের নাশকতার পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ। ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক দখলের ষড়যন্ত্রের সময় গ্রেফতার 19। এবং রাজধানীর পঙ্গু হাসপাতালে দালালদের দৌরাত্ম্য। ডাক্তার না থাকার গল্প ফেঁদে টাকার বিনিময়ে রোগী পাঠাত ভূঁইফোর বেসরকারি হাসপাতালে। গ্রেফতার 9। শুরুতেই করোনা পরিস্থিতির খবর। 18 বছর হলে এনআইডি কার্ড দেখিয়ে দেশের ইউনিয়ন পর্যায়ে মিলবে করোনার টিকা। 7ই আগস্ট থেকে শুরু হবে এই কার্যক্রম। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত জানানো হয়। আগামী 5ই আগস্ট পর্যন্ত চলমান লকডাউনে কোনো রকম শিল্প কারখানা খোলা হবে না বলেও সাফ জানানো হয়। বাঁচতে হলে টিকার বিকল্প নেই। সাম্প্রতিক সময়ে বিভিন্ন উৎস থেকে 21 কোটি ডোজ করোনা টিকা পাওয়ার ব্যাপারে আশাবাদী সরকার। এ অবস্থায় দেশব্যাপী টিকা কার্যক্রম আরও বেগবান করতে ইউনিয়ন পরিষদে টিকা কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 7ই আগস্ট থেকে সেখানে নিবন্ধন ছাড়া কেবল জাতীয় পরিচয়পত্র দেখেই মিলবে করোনার টিকা। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের এক উচ্চ পর্যায়ের বৈঠকে বিষয়টি জানান স্বাস্থ্যমন্ত্রী। ইউনিয়ন পরিষদে টিকার কেন্দ্র স্থাপন করছি, যেখান থেকে ইউনিয়নের সমস্ত লোকজন, আপামর জনসাধারণ যারা টিকা নিতে চায় বা নিতে হবে, তারা ওখানে এসে টিকা নিতে পারবে। এই সুবিধাটুকু আমরা এখন করে দিচ্ছি। তারা তাদের যে আইডি কার্ড নিয়ে আসতে পারে তারা টিকা দিতে পারবে। কোথাও কোথাও ঢিলেঢালা লকডাউন থাকলেও তা কঠোরভাবে কার্যকরের সিদ্ধান্ত হয় মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে উচ্চ পর্যায়ের এই বৈঠকে, যেখানে অংশ নেন 3 বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা। সিদ্ধান্ত হয় কঠোর লকডাউন চলবে 5ই আগস্ট পর্যন্ত। তবে এর মধ্যেই লকডাউন শিথিল করে শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন কারখানা মালিকরা। তাদের প্রস্তাব নাকচ করা হয় এই বৈঠকে। আমাদের যে লকডাউন চলছে এটা চলতেই থাকবে। আমাদের যে টার্গেট 5 তারিখ পর্যন্ত, সেই 5 তারিখ পর্যন্ত লকডাউন চলবে। শিল্পপতিরা এবং অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, আমরা সেই রিকোয়েস্ট আমরা বোধহয় গ্রহণ করতে পারছি না। যাদের এনআইডি নেই, বিশেষ ব্যবস্থায় কেন্দ্রেই নিবন্ধন করে তাদের টিকা দেওয়া হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। যাদের আইডি কার্ড বা বাড়তি রেজিস্ট্রেশন কিছু না থাকবে তাদেরও একটা বিশেষ ব্যবস্থায় রেজিস্ট্রেশন করে দিয়ে দেওয়া হবে স্পটে। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। দেশের করোনা পরিস্থিতি এবং সে প্রেক্ষিতে সরকারের গৃহীত নানা সিদ্ধান্তের বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী আফজাল হোসেন। আফজাল, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আফজাল, আমরা যেমনটি দেখলাম যে প্রতিদিনই কিন্তু করোনা রেকর্ড হচ্ছে, কালকেও যেমনটি ছিল আজকে তার চেয়ে বেশি হয়েছে। যে সিদ্ধান্তগুলো সরকার নতুন করে নিচ্ছে সেগুলো অবশ্যই দেশের ভালোর জন্যই হচ্ছে, কিন্তু একটি বিষয় নিয়ে এখনও মানুষের মধ্যে দোলাচল আছে যে যারা কিনা নিবন্ধন করেছেন তারা কি আসলে নিবন্ধনের প্রেক্ষিতে টিকা নেবেন নাকি তারা আইডি কার্ড দেখিয়ে টিকা নেবেন? না, এটি আসলে বলা মুশকিল। কারণ হচ্ছে যে আমরা গত 24 ঘন্টায় অর্থাৎ গতকালকে দুপুর পর্যন্ত আমরা দেখেছি যে 1,23,00,000 মানুষ
টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন, কিন্তু আমাদের হাতে টিকা আছে এখন পর্যন্ত প্রায় 90 লাখের মতো। তাহলে সরকার আবার বলছে যে এনআইডি কার্ড দেখিয়ে 18 বছরের ঊর্ধ্ব বয়সী যারা মানুষ তারা টিকা নিতে পারবেন। এবং আজকে সরকারের উচ্চ পর্যায়ের কমিটির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত যদি আমরা দেখি, যদিও আমরা রিপোর্টে দেখিয়েছি, তারপরও যদি আমরা পয়েন্ট আকারে দেখাতে চাই যে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে যে 7 আগস্ট থেকে শুরু হবে ইউনিয়ন পর্যায়ে টিকাদান। টিকা কেন্দ্র হবে ইউনিয়ন পরিষদে, জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলেই দেয়া যাবে টিকা। আর যাদের জাতীয় পরিচয়পত্র নাই তাদেরকে বিশেষ ব্যবস্থা করা হবে। এবং যারা বয়স্ক রয়েছেন এবং যারা টিকা কেন্দ্রে আসতে পারবেন না তাদের জন্য সরকারের একটি পদক্ষেপ নিয়েছে যে বাসায় গিয়েও হয়তো টিকা দিতে পারবেন। আর আরেকটি বিষয় ছিল যেটা হচ্ছে যে শিল্প কারখানা খোলা নিয়ে আমরা দেখেছি যে তৈরি পোশাক মালিকদের শ্রমিক সংগঠনগুলো তারা প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছিলেন যে 5 আগস্ট পর্যন্ত যে লকডাউন আছে এর মধ্যেই খোলা যায় কিনা। কিন্তু আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন যে 5 আগস্ট পর্যন্ত চলমান বিধিনিষেধ চলবে, এই সময়ের মধ্যে কোনো শিল্প কারখানা খোলা যাবে না। আমরা যে গণহারে টিকার দেওয়ার পরিকল্পনা করছি সেই টিকার মজুদটা আসলে কতটুকু আমরা দেখতে চাই যে এখন পর্যন্ত কত সংখ্যক মানুষ টিকা দিয়েছেন। আমি আগেই বলেছি জাফর, এখন পর্যন্ত আমাদের হাতে টিকা এসেছিল 2,10,00,000 ডোজ। প্রথম ডোজ টিকা নিয়েছেন 75,60,372 জন, দ্বিতীয় ডোজ 43,05,965 জন, আর মোট টিকা নিয়েছেন 1,18,66,337 ডোজ। এই হচ্ছে আমাদের পরিসংখ্যান। আমাদের হাতের টিকা আছে কিন্তু 90 লাখের মতো। এই সময়ের মধ্যে যে টিকা যদি না আসে, আমরা যে আর 10 দিন পরে 7 আগস্ট ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ডে ওয়ার্ডে টিকা দেওয়ার পরিকল্পনা করছি, তাহলে সেটি কতটুকু ফলপ্রসূ হবে সেটি বিষয়। কারণ আজকে যদিও স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে আগামী মাসের শুরুর দিকেই 1 কোটি ডোজ টিকা আসবে, আর আরও কিছু টিকা আসার কথা এর মধ্যে চুক্তি হয়েছে। সেই 21 কোটি ডোজের হিসাবটা আমরা দেখতে চাই। স্পুটনিক ভি 1 কোটি ডোজ, সিনোফার্মের 3 কোটি ডোজ, অ্যাস্ট্রাজেনেকার 10 কোটি ডোজ, জনসন অ্যান্ড জনসন 7 কোটি ডোজ। এই জনসন অ্যান্ড জনসন কিন্তু সিঙ্গেল ডোজ দিলেই কিন্তু পরিপূর্ণ হবে। মোট 21 কোটি ডোজ টিকা আসবে, কিন্তু স্বাস্থ্যমন্ত্রী বলেছেন এই টিকাগুলো আসবে আগামী বছরের শুরুতে, কিছু আসবে মাঝামাঝিতে কিছু। তার মানে কি এটা এরকম যে পরিকল্পনাটা শুরু হলো ধীরে চলনীতি অনুযায়ী আগামী 1 বছরের মধ্যে যে আমাদের টার্গেট, সেই টার্গেটটা পূরণ করার লক্ষ্যে সমস্ত আমার কাছে যেটা মনে হয়েছে যে চলমান বিধিনিষেধেই কিন্তু কোনো কাজ হচ্ছে না। সেই কারণে সরকারের উচ্চ পর্যায়ের কমিটি, প্রধানমন্ত্রী তারা সিদ্ধান্ত নিয়েছেন যে টিকাটাকে সম্প্রসারণ করা বা টিকাদান প্রক্রিয়া সম্প্রসারণ করা। আর আমরা আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে এই টিকা দেওয়ার ক্ষেত্রে সবাই যেন মানুষ টিকা কেন্দ্রে আসেন এবং টিকা দেওয়ার যে কার্যক্রমের সাথে দলীয় নেতাকর্মীদেরও অংশগ্রহণ করতে বলেছেন। প্রধানমন্ত্রী ঠিক কি বলেছেন আমরা তার বক্তব্যেই শুনবো। ভ্যাকসিনের ব্যাপারে যেখানে যা পাওয়া যাচ্ছে আমরা ক্রয় করছি, তার জন্য আলাদা টাকাও রাখা আছে, প্রয়োজন আরও টাকা আমরা খরচ করব। কিন্তু বাংলাদেশে অন্তত 80% মানুষ বা অর্থাৎ যারা ভ্যাকসিন নিতে পারে WHO নির্দেশ মোতাবেক, তার সবাই যাতে ভ্যাকসিন নিতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আর ইতিমধ্যেই আমাদের কিন্তু প্রায় 1,87,00,000 কাছাকাছি আমাদের ভ্যাকসিন হয়ে গেছে দেওয়া, আর সেই সাথে আমরা আরও ভ্যাকসিন দেওয়াচ্ছি এবং একেবারে গ্রাম পর্যায়ে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা আমরা নিচ্ছি। সেখানে সবাইকে যে রেজিস্ট্রেশন শুধু করতে হবে তা না, তাদের আইডি কার্ড দিয়ে তারা সরাসরি এসে রেজিস্ট্রেশন করে ওখানেই নিতে পারবে, সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। সেই ক্ষেত্রে আমি বলবো স্বেচ্ছাসেবক লীগের ছেলেমেয়ে যেখানেই থাকুক মানুষকে একটু সাহায্য করা, যেটা তোমরা অতীতেও করেছো, এটাও করবা যেন সবাই এই ভ্যাকসিনটা নিতে পারে। একটা সমস্যা এখনও আছে যেটা আমি গ্রামের থেকে খবর পাই, তার ধারণা টেস্ট করলে করোনা আছে এটা শুনলে সে অচ্যুত হয়ে যাবে, তার সাথে মানুষ মিশবে না। কিন্তু এটা তো ঠিক না। টেস্ট করলে তার যে চিকিৎসাটা হবে, সে যে ভালো হবে বা সে অন্য কাউকে সংক্রমিত করবে না, এই ধারণাটা মানুষের মধ্যে দিতে হবে। লাশ দাফন কাফন সব ব্যবস্থাতেই আমি দেখি স্বেচ্ছাসেবক লীগ অত্যন্ত চমৎকারভাবে সুনির্দিষ্টভাবে কাজ করে যাচ্ছে। তোমরা যেভাবে মানবতা সেবা দৃষ্টান্ত স্থাপন করেছো, এটা অব্যাহত রাখো, এটাই মনে রাখবে, যেটাই হচ্ছে আমাদের আদর্শ, এটাই আমাদের কাজ, এটাই আমাদের জাতির পিতা শিখিয়েছেন। জাফর,
আফজাল, আমরা তো টিকার বিষয়টি দেখলাম, কিন্তু আজকে দেশের করোনার পরিস্থিতিটা কি আসলে? দেশের করোনা পরিস্থিতির খবর জানবো। আমাদের হাতে একটি রিপোর্ট রয়েছে। আজকে দেখেছি যে গতকালকে মৃত্যু হয়েছিল 247 জন, আজকে মৃত্যুর সংখ্যা 258 জন। প্রতিদিনই কিন্তু মৃত্যু এবং শনাক্তের রেকর্ড গড়ছেন হাসপাতালগুলোতে, ঠাইনে ঠাইনে অবস্থা। এই পরিস্থিতি নিয়ে জেলা প্রতিনিধি এবং আমাদের রিপোর্টাররা একটি রিপোর্ট পাঠিয়েছেন, আমরা সেই রিপোর্টটি এখন দেখব। ঈদের পর থেকেই করোনা পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণহীন। সংক্রমণ দাপে বেড়াচ্ছে এখন শহর থেকে গ্রামাঞ্চলে। প্রতিদিন সংক্রমণের সাথে মৃত্যুর সংখ্যা বাড়ছে আশঙ্কাজনকভাবে। হাসপাতালগুলোতে বাড়ছে আইসিইউর জন্য হাহাকার। প্রিয়জনকে বাঁচাতে স্বজনরা অক্সিজেন আর আইসিইউর খোঁজে ছোটাছুটি করছেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। 24 ঘন্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে 84 জন। এছাড়া রংপুর বিভাগে 11 ও সিলেট বিভাগে 7 জন মারা গেছেন। চট্টগ্রাম বিভাগে করোনায় মারা গেছেন 61 জন। এদের মধ্যে চট্টগ্রামের 18, কুমিল্লার 15, চাঁদপুরের 9, নোয়াখালীর 5, ফেনী ও লক্ষ্মীপুরের 4 জন করে ও কক্সবাজারের 3 জন রয়েছেন। শনাক্তের হার 35%। প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে হাসপাতালগুলোতে। খুলনা বিভাগে করোনা শনাক্ত হয়ে মারা গেছেন 50 জন। বিভাগে শনাক্তের হার 28%। রাজশাহী বিভাগে করোনা 21 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বগুড়ার 6, রাজশাহী ও সিরাজগঞ্জে 4 জন করে, পাবনার 3, নাটোরের 2 ও জয়পুরহাটের 1 জন রয়েছেন। শনাক্তের হার 25%। চাপটা একটু বেশি, মারা যাচ্ছে অনেক। এক আল্লাহ ছাড়া কেউ পারবে না এই করোনা থামাতে। ময়মনসিংহ বিভাগে মারা গেছেন 11 জন। এদের মধ্যে ময়মনসিংহ জেলার 7 জন, নেত্রকোনার 3 ও জামালপুরের 1 জন রয়েছেন। শ্বাসকষ্ট অনেক, কিন্তু অক্সিজেন মাঝে মাঝে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। গেলে না ডাইরেক্ট না করে আইসিও নাই। কালকে আমার বিয়েটা আইসিওর জন্য মারা গেল। এমন একটা পর্যায়ে হাসপাতালে তারা ভর্তি হচ্ছে, কোনো কিছু ব্যবস্থাপনা দেওয়ার আগেই তারা মৃত্যুবরণ করতেছে। বরিশাল বিভাগে 13 জন ও জেলায় 3 জনের মৃত্যু হয়েছে। বিভাগের সর্বোচ্চ মৃত্যু পিরোজপুরে 4 জন। এছাড়া একদিনে করোনায় ফরিদপুরে 3 জন, গাজীপুরের 5 ও রাজবাড়ীতে 4 জনের মৃত্যু হয়েছে। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। জাফর। আফজাল, যেমনটি দেখলাম যে প্রতিদিনই কিন্তু আমরা যেটা বলছিলাম রেকর্ড ভাঙছে এবং আগামী 2-3 সপ্তাহকে কিন্তু পরামর্শক কমিটি বলছেন খুবই ভয়ঙ্কর একটা অবস্থা যাবে। তো সেই বিষয়ে আসলে আপনার কাছে কি তথ্য আছে কিংবা কি ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে? ভয়ঙ্কর যে যাচ্ছে না তা কিন্তু প্রতিফলন আমরা পাচ্ছি। ঈদের পর থেকে দেখছি যে করোনার সংক্রমণ শনাক্ত এবং মৃত্যুর রেকর্ড গড়ছে। গতকালকে আমরা দেখেছিলাম যে রেকর্ড গড়েছিল, আজকে সর্বোচ্চ টেস্ট হয়েছে, টেস্টেও কিন্তু রেকর্ড হয়েছে, শনাক্তেরও রেকর্ড হয়েছে, মৃত্যুরও রেকর্ড হয়েছে। আমরা যদি 24 ঘন্টার করোনা পরিস্থিতিটা দেখি তাহলে বোঝা যাবে মৃত্যু হয়েছে 258 জন, শনাক্ত 14,925 জন, শনাক্তের হার 28.44%। মোট শনাক্ত হচ্ছে 11,94,752 জন, মোট মৃত্যু প্রায় 20,000 কিন্তু ছুঁই ছুঁই। আর মৃত্যুর হারটা যেটি আমরা দেখতে পাচ্ছি 1.66%। আজকে যে 258 জন মারা গেছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 138 জন পুরুষ মারা গেছে, 120 জন মারা গেছে। আপনারা হয়তো প্রশ্ন জাগতে পারে যে পুরুষ এবং নারীর মৃত্যুর হারটা কিন্তু কাছাকাছি, তাহলে নারী কেন অত মারা যাচ্ছে? তো এটি নিয়ে আপনার কোনো জানার কিছু আছে জাফর? আফজাল, এটা নিয়ে জানার আছে, কিন্তু একটা বিষয় দেখছি যে শনাক্তের হার কিন্তু 28.44, আগের তুলনায় কিন্তু অনেক দিন পরে 28-এ নেমে আসলো। এটা কেন আমাদের জন্য সুখবর না? আসলে সুখবর না আমরা কেন বলবো, কারণ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত শনাক্তের হার কিন্তু 15 নিচে নামেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে 5 নিচে থাকতে হবে পরপর 2 সপ্তাহ, তাহলে আমরা বলতে পারবো যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কিন্তু আমরা তো 28-এই আছি, তাহলে আমরা কিভাবে বলবো সুখবর? আচ্ছা, এবার যদি একটু নারীর বিষয়টি বলতেন যে নারীরাও কেন একইভাবে আক্রান্ত হচ্ছে? নারীদের আক্রমণের বিষয়টি, নারীদের শনাক্তের বা সংক্রমণের বিষয়টি হচ্ছে এই কারণে যে আমরা দেখতে পাচ্ছি যে এই ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে যারা বাসার পুরুষ সদস্যরা রয়েছেন তারা বাড়ি থেকে বের হওয়ার কারণে তাদের মাধ্যম দিয়ে এই সংক্রমণটা বেশি হচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রে দেখছি যে 50-এর উপরে যারা ব্যক্তি রয়েছেন নারীরা, তারা কিন্তু মারা যাচ্ছেন। আমরা যদি বিভাগ ভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানটি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ঢাকা আজকেও সর্বোচ্চ 84 জন মারা গেছে, চট্টগ্রামে 61 জন, খুলনায় 50 জন, রাজশাহীতে 21 জন, সিলেটে 7 জন, বরিশালে 13 জন, ময়মনসিংহে 11 জন আর রংপুরে 11 জন মারা গেছেন। আমরা এখন দেখতে পাচ্ছি যে করোনার হটস্পট কিন্তু চট্টগ্রামের দিকে ঘুরছে। আমরা খুলনায় প্রথমে দেখেছিলাম, আমরা রাজশাহী ছিল, রাজশাহী থেকে খুলনার পরে এখন চট্টগ্রাম আর ঢাকাতে রয়েছে। আর আরেকটা বিষয় বলে রাখি যে বিশেষজ্ঞরা বলছেন এই যে ভারতের ডেল্টা ভ্যারিয়েন্ট আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে সব বয়সী মানুষের কিন্তু সংক্রমিত হচ্ছেন। একসময় বলা হচ্ছিল যে শুধুমাত্র 50-এর ঊর্ধ্ব ব্যক্তিরাই বেশি সংক্রমিত হচ্ছিলেন, কিন্তু এখন
এই ভারতীয় ভ্যারিয়েন্ট আসার পরে সব বয়সী মানুষেরাই কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছেন। ফারুক ভুঁইয়া রবিন একটি রিপোর্ট করেছেন, সেই রিপোর্টটি দেখব। ঢাকার বেরাদের আজিজ মিয়া কিংবা কেরানীগঞ্জের তাসলিমা বেগম, দুজনের বয়সী 40-এর কোঠায়, দুজনকেই প্রাণ হারাতে হলো করোনায়। সবাই বাড়ি পারলাম না, যেতে অস্থির, বুঝি নাই যে এইভাবে মৃত্যু যে এইভাবে হয়ে যায়। বয়স তো কম, ভাবতে পারিনি যে এই বয়সে মারা যায়। দেশে কোভিডের তৃতীয় ঢেউয়ে ক্রমেই বাড়ছে মাঝবয়সীদের মৃত্যুহার। জুন মাসের প্রথম দিন পর্যন্ত 31 থেকে 50 বছর বয়সীদের কোভিডে প্রাণ হারানোর হার ছিল মোট মৃত্যুর 16%, কিন্তু জুন ও জুলাইয়ে এ হার 21%। অন্যদিকে 21 থেকে 30 বছর বয়সীদের চিত্র উদ্বেগজনক। কোভিডের তৃতীয় ঢেউয়ে তাদের মৃত্যুহার 2.74%, যা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি। অরিজিনাল ভেরিয়েন্টটা ছিল এবং সাউথ আফ্রিকা ইউকে ভেরিয়েন্ট ছিল, সেগুলো তো কম ছিল, কিন্তু ডেল্টাতে এসে এটা কোনো এজ কেয়ার ছেড়ে দিচ্ছে না। তাহলে এটাই ভয়ঙ্কর। ইয়াংরা যেন মনে না করে যে আমরা মুক্ত আছি। এদিকে দেশে মোট মৃত্যুহারও বাড়ছে। ভারতকে ছাড়িয়ে বাংলাদেশের অবস্থান এখন দক্ষিণ এশিয়ায় তৃতীয়। বর্তমানে শনাক্তের বিপরীতে মৃত্যু 1.65%, যা এক মাস আগেও ছিল 1.59%। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, রোগীদের হাসপাতালে আসতে দেরি করার কারণে বাড়ছে মৃত্যু। অন্যদিকে বিশেষজ্ঞরা দায়ী করছেন হাসপাতাল ব্যবস্থাপনা নিয়ে আস্থার সংকটকে। একটি বড় সংখ্যক রোগী কিন্তু প্রাথমিক উপসর্গকে ডিনাই করেছেন, চিকিৎসা কেন্দ্রে আসতে অনেক ক্ষেত্রে অস্বীকার করেছেন, খুব গুরুতর অসুস্থ অবস্থায় তারা এসেছেন, এবং যে কারণে মৃত্যু সংখ্যাটি গত কিছুদিনে আমরা দেখেছি বেড়েছে। দেশে কোভিড আক্রান্ত হয়ে কেবল জুলাইয়ে প্রাণহানি 5000-এর বেশি। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জাফর, আমরা যেমনটি দেখলাম, আপনি বলছিলেন যে ভারতীয় ভ্যারিয়েন্ট, যেটা মানে ডেল্টা ভ্যারিয়েন্টে কিন্তু সংক্রমণটা নারী পুরুষ সবার মাঝে খুব দ্রুত ছড়াচ্ছে, সব বয়সীদের মধ্যে ছড়াচ্ছে। একটু যদি আপনি আমাদেরকে গত কয়েক সপ্তাহের চিত্রটা একটু জানাতেন যে কি অবস্থায় আছে দেশে। কয়েক সপ্তাহের তথ্য আমি নিয়ে এসেছি, গত 2 সপ্তাহের তথ্য আমি বলতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে 21 জুলাই থেকে 27 জুলাই আজকে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে 21 জুলাই থেকে 27 জুলাই পর্যন্ত এই এক সপ্তাহে মারা গেছেন 1453 জন, আর এই এক সপ্তাহে সংক্রমিত হয়েছেন বা শনাক্ত হয়েছেন 65,863 জন। আর এর আগের সপ্তাহে অর্থাৎ 14 জুলাই থেকে 20 জুলাইয়ে আক্রান্ত হয়েছিলেন কিন্তু 81,734 জন, আর 14 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত মারা গিয়েছিলেন 1,483 জন। অর্থাৎ 14 জুলাই থেকে 20 জুলাই এর চেয়ে কিন্তু 21 জুলাই থেকে 27 জুলাই শনাক্ত মৃত্যুর হারটা কম। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যারা এই ঈদের জন্য বাড়িতে গিয়েছিলেন তারা এখন ফিরছেন, অনেকেই কিন্তু ফেরেননি, এবং সে সময় কিন্তু ঈদের 3 দিনের ছুটিতে পরীক্ষাও কম হয়েছিল, যার কারণে এই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি। আর জাফর, একটি বিষয় খুব আমাদের কাছে কেমন জানি মনে হয়েছে, কারণ হচ্ছে যে এই আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতালে রোগীরা আসছেন, শয্যা পাচ্ছেন। হ্যাঁ, আমরা কিন্তু এটা প্রতিনিয়তই বিভিন্ন রিপোর্টেও দেখছি যে শয্যা সংকট, কিন্তু আমাদের মন্ত্রণালয় থেকে, অধিদপ্তর থেকে বলা হচ্ছে পর্যাপ্ত শয্যা এখনো আছে, এখন পর্যন্ত আছে। আসলে বিষয়টা কি চিত্রটা কি বাস্তব? বিষয়টা হচ্ছে যে স্বাস্থ্য অধিদপ্তর যে বিজ্ঞপ্তিটা দেয় আমাদেরকে, সেই বিজ্ঞপ্তিতে বলায় একটা রিপোর্ট দিয়ে থাকেন যে দেশে মোট শয্যা কত, খালি কত, আইসিইউ কত, কোভিড আইসিইউ খালি কত, এই সংখ্যাটি দেয়া থাকে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটি বিষয় কিন্তু বলাও থাকে যে শয্যার সংখ্যার চেয়ে অতিরিক্ত রোগী ভর্তি আছেন। এটি কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের এই বিজ্ঞপ্তিতেই বলা থাকে। আর আমরা দেখতে পাচ্ছি যে আইসিইউ শয্যা নিয়ে একটি গড়মেলের বিষয়টি আমাদের নজরে এসেছে। ঢাকা মহানগরীতে 16টি কোভিড ডেডিকেটেড হাসপাতালে খালি আছে আইসিইউ। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হচ্ছে, রিপোর্টে বলা হচ্ছে 22টি, আর মোট খালি আছে ঢাকা মহানগরীতে সরকারি বেসরকারি হাসপাতাল মিলে 115টি। আর সারা দেশে যদি আইসিইউর সংখ্যা দেখি আমরা, যে সারা দেশে আইসিইউর সংখ্যায় আমরা দেখতে পাচ্ছি যে মোট শয্যা হচ্ছে 1319টি আর খালি আছে 217টি। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে 16টি কোভিড ডেডিকেটেড হাসপাতালে খালি দেখাচ্ছে 22টি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই 22টির মধ্যে ডিএনসিসি কোভিড হাসপাতালে খালি দেখাচ্ছে 13টি, জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দেখা যাচ্ছে 6টি। কিন্তু সরেজমিনে যাওয়ার পরে এর কিন্তু আমরা একেবারে বিপরীত চিত্র দেখতে পাচ্ছি। ডিএনসিসিতেও কিন্তু আমরা গতকালকে রিপোর্টে দেখেছি যে শয্যা কারো মৃত্যুর পর খালি হলে সেখানে একজনকে নেওয়া হচ্ছে বলে কিন্তু বলছিল। এই ডিএনসিসি হাসপাতালের পরিচালক বলছেন এটি একটি আজগবি বিষয়, আমার হাসপাতালে খালি নাই। এমনকি আইসিইউ পাওয়ার জন্য সিরিয়ালের অনেক হাসপাতালে 50-60 এরকম সিরিয়াল কিন্তু রয়েছে, অর্থাৎ আইসিইউতে একজন রোগী মারা গেলে দেন আরেকজন রোগী ভর্তি হবে,
কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের এই রিপোর্টে যে গড়মিলগুলো, এই গড়মিল কিন্তু অনেকেই কিন্তু বিভ্রান্ত হচ্ছেন। আমরা যেমন দেখাচ্ছি, বলছি যে 22টি আইসিইউ খালি রয়েছে, বিজ্ঞপ্তি দেখছেন অনেকে কোন হাসপাতালে খালি রয়েছে, ওই হাসপাতালে দৌড়াচ্ছেন, কিন্তু ওই হাসপাতালে গিয়ে কিন্তু সেটি পাচ্ছেন না, তো আরেক হাসপাতালে দৌড়াচ্ছেন। এই যে গড়মিলটা, এই গড়মিলটা আসলে স্বাস্থ্য অধিদপ্তরের উচিত খুব ভালোভাবে খুঁটিনাটিভাবে প্রত্যেকটা হাসপাতালের পরিচালকদের কাছ থেকে তথ্য নিয়ে তারপরে এই তথ্যটি দেয়া, না হলে কিন্তু মানুষের ভোগান্তি আরও বাড়বে। জাফর, অনেক ধন্যবাদ আফজাল। আমাদেরও প্রত্যাশা থাকবে অধিদপ্তর, মন্ত্রণালয় সবাই মিলেই আমরা এই করোনা বিপর্যয়কে অবশ্যই মোকাবিলা করতে পারবো। ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার আফজাল হোসেন। তিনি আসলে গত 2 সপ্তাহ থেকে শুরু করে আজ পর্যন্ত যে করোনার টিকা এবং করোনার যে বাস্তব পরিস্থিতি, আইসিইউ সজ্জার বাস্তব অবস্থা, সেগুলো নিয়ে বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন। এদিকে করোনার টালমাটাল অবস্থার মধ্যেই প্রতিদিন রেকর্ড ভাঙছে ডেঙ্গু। 24 ঘন্টায় সর্বোচ্চ 143 জন হাসপাতালে ভর্তি হয়েছেন, এর মধ্যে রাজধানীরই 142 জন। ঢাকার 2 সিটিতে দ্বিতীয় দফায় চিরুনি অভিযানের প্রথম দিনে বেশ কয়েকটি ভবনের মালিককে জরিমানা করা হয়েছে, কিন্তু সাধারণ মানুষ সচেতন না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না বলে জানিয়েছেন নগর কর্তৃপক্ষ। নির্মাণাধীন ভবনে দীর্ঘদিন ধরে জমে থাকা পানি এবং আবর্জনা মিলেমিশে একাকার। এর থেকেই তৈরি হচ্ছে এডিসের লার্ভা, যা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ। নগরবাসী বলছেন, নিজে সচেতন হয়েও পাশের ভবনের কারণে ডেঙ্গু আক্রান্তের ঝুঁকিতে আছেন তারা। পাশের বিল্ডিংয়ে থাকি, আমরা অনেকটাই পরিষ্কার রাখি, আর এই বিল্ডিং অনেকই ময়লা ফেলে চলে যায়। আমরা পরিষ্কার রাখলেও আমাদের সাইড রাখলেও এই সাইড রাখা হয় না, এই ময়লা ফেলে আর ময়লা হয় আর পানি জমা থাকে। আমার এই যে এখানে একটা পানি জমতো, এটা আমি বালি দিয়ে ভর্তি করে দিচ্ছি। যেসব ভবনে এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে, সেই ভবনের মালিককে জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত। আমরা যতগুলো ভবনে ঘুরেছি, নির্মাণাধীন ভবনেই আমরা লার্ভা পেয়েছি, পানি পেয়েছি। এটা মালিককে যদি পাই, আমরা এখনই মোবাইল কোর্টে আওতায় নিয়ে আসবো। মালিককে না পেলে আমরা নিয়মিত মামলা করব। দ্বিতীয় দফার চিরুনি অভিযানে প্রথম দিন মঙ্গলবার সকাল 10টা থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 10টি অঞ্চলের 54টি ওয়ার্ডে ছেটানো হয় লার্ভিসাইড। একইভাবে অভিযান চলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনেও। গত বছর মশক নিধনে ওষুধের কার্যকারিতা নিয়ে যে প্রশ্ন উঠেছিল, এবার সে বিষয়ে সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। 3টা ল্যাবে এটা পরীক্ষা করা হয়, আইডিসিআরে করা হয়, প্ল্যান্ট প্রোটেকশনে করা হয়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ল্যাবে করা হয়। কাজেই আমরা শতভাগ নিশ্চিত না হয়ে ওষুধকে আমরা মাঠে প্রয়োগ করি না। কোনো ভবন থেকে ম্যানেজার বা কর্মীরা পালিয়ে যাচ্ছে, আমরা সেই সকল ভবন মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি, এবং যেখানে যাকে যে অবস্থায় পাওয়া যাবে আইন তার নিজস্ব গতিতে চলবে। গত 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 143 জন, যা চলতি বছরে সর্বোচ্চ। এর মধ্যে শুধু রাজধানীতেই রেকর্ড 142 জন। বেলায়েত হুসাইন, সময় সংবাদ, ঢাকা। যোগ্যতা, অভিজ্ঞতার দেশপ্রেম, এই তিনের সমন্বয়ে দেশের আইসিটি খাতকে শুধু এগিয়ে নেননি, নিজ হাতে গড়ে তুলেছেন ডিজিটাল বাংলাদেশ। ক্ষমতার খুব কাছাকাছি থেকেও নির্লোভ ও পরিচ্ছন্ন জীবন জীবিকার অধিকারী থেকে ঠাঁই করে নিয়েছেন দেশের আপামর মানুষের মনে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর M.A. ওয়াজেদ মিয়ার পুত্র সজীব ওয়াজেদ জয় আজ পা রাখলেন 51 বছরে। রাশেদ বাপ্পির রিপোর্ট। যুদ্ধের দামামার মাঝেই 1971 সালের 27 জুলাই বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী M.A. ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনার ঘর আলো করে জন্ম নেয় ফুটফুটে এক শিশু। পাকিস্তানিদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয়ের পর নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রিয় দৌহিত্রের নাম রাখেন জয়। জয় দিয়ে জীবনের শুরু হলেও শৈশবেই তাকে হতে হয় কঠিন নিষ্ঠুরতার মুখোমুখি। 75-এ ঘাতক দলের নির্মম বুলেটে নানা নানি সহ ছিন্ন ভিন্ন হয়ে যায় পুরো পরিবার। 75 পরবর্তী লন্ডন হয়ে মায়ের সঙ্গে রাজনৈতিক আশ্রয়ে থাকেন ভারতে। পড়াশোনা করেন বিশ্বের প্রসিদ্ধ সব বিদ্যাপীঠে। নিজেকে গড়ে তোলেন একজন প্রতিষ্ঠিত কম্পিউটার প্রকৌশলী হিসেবে। জীবনের বড় একটি সময় প্রবাস জীবনযাপন করলেও দেশ ভাবনা থেকে কখনো পিছপা হননি বঙ্গবন্ধু দৌহিত্র সজীব ওয়াজেদ জয়। 2014 সালে দায়িত্ব নেন মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে। 2008 সালের 29 ডিসেম্বরের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার বিষয়টি নিয়ে আসেন তিনি। পর্দার অন্তরালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে গোটা দেশে তথ্য প্রযুক্তির বিপ্লব ঘটান এই তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ। আমরা বিশ্বাস করি যে তরুণরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ, তারাই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে।
মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, দেশের গুরুত্বপূর্ণ স্থানে হাইটেক পার্ক নির্মাণ, 4G চালু, ইন্টারনেটের দাম কমানো, কম্পিউটারের শুল্কমুক্ত আমদানি, ফ্রিল্যান্সিংয়ের উৎকর্ষ সাধন সহ অনলাইনে নাগরিক সুবিধা নিশ্চিতে সজীব ওয়াজেদ জয়ের অবদান অনন্য, যার সুফল ভোগ করছে কোটি বাঙালি। কেননা করোনা মহামারীতে বিশ্বের বিভিন্ন দেশ থমকে গেলেও তথ্য প্রযুক্তিতে এগিয়ে থাকা বাংলাদেশ পাচ্ছে বাড়তি সুবিধা। সজীব ওয়াজেদ জয় মনে করেন, চতুর্থ শিল্প বিপ্লবের পথে বাংলাদেশ হতে চলেছে আগামীর নেতা, যার নেতৃত্বে থাকবে দেশের তরুণ প্রজন্ম। আর তাই তরুণ উদ্যোক্তা ও নেতৃত্বকে একসঙ্গে যুক্ত করার পাশাপাশি প্রশিক্ষিত করতে বৃহত্তম প্ল্যাটফর্ম ইয়াং বাংলার সূচনা হয় সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বেই। শ্রমভিত্তিক অর্থনীতিকে প্রযুক্তি নির্ভর করে তুলতে জাতীয় পর্যায়ে চলমান কর্মপ্রয়াসের কেন্দ্রবিন্দুতে সজীব ওয়াজেদ জয়, যার নেতৃত্বে দেশের উত্তরণ ঘটেছে অফলাইন থেকে অনলাইনে। প্রযুক্তির বরপুত্র ডিজিটাল বাংলাদেশের এই রূপকারের হাত ধরেই আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ, এগিয়ে যাবে তারুণ্য। রাশেদ বাপ্পি, সময় সংবাদ। লকডাউন বিরোধিতার নামে বৃহত্তর চট্টগ্রামে জামায়াত শিবিরের বড় ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে পুলিশ। ঢাকা চট্টগ্রাম এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করার পাশাপাশি সরকারি স্থাপনায় হামলার পরিকল্পনা নিয়েছিল তারা। চট্টগ্রাম অংশে নাশকতার পরিকল্পনার সময় ১৯ জনকে আটক করার পর বের হয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সাখাওয়াত শ্রীপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত কয়েকদিন ধরে বিভিন্ন দেশে লকডাউন বিরোধী বিক্ষোভ চলছে। সেই ইস্যুকে সামনে রেখে বাংলাদেশে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নিয়েছিল জামায়াত শিবিরের নেতা কর্মীরা, কিন্তু সোমবার রাতে পুলিশের বিশেষ অভিযানে আপাতত সেই পরিকল্পনা নস্যাৎ হয়ে গেছে। চট্টগ্রাম অংশে নাশকতা সৃষ্টির পরিকল্পনার গোপন বৈঠকে হানা দিয়ে সংগঠনটির ১৯ জন নেতাকর্মীকে আটক করে। তাদের প্ল্যান ছিল চলমান লকডাউনকে ঘিরে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক কিংবা কোনো সরকারি স্থাপনায় একটি নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে চট্টগ্রামে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা। মূলত ঢাকা চট্টগ্রাম এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে অবস্থান নেওয়ার পাশাপাশি সরকারি স্থাপনা ছিল তাদের হামলার প্রধান লক্ষ্যবস্তু। জিজ্ঞাসাবাদে এমন তথ্য পেয়েছে পুলিশ। জড়ো হয়ে তারা যে কোনো নাশকতার পরিকল্পনা অথবা এই যে চলমান যে লকডাউন আছে, লকডাউন বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, এই সংবাদের ভিত্তিতে আমরা অভিযান করি এবং তাদেরকে আটক করি। বেশ কবছর আত্মগোপনে থাকার পর এই নাশকতার মাধ্যমে আবারও প্রকাশ্যে আসার পরিকল্পনা ছিল তাদের। ১৯ জনকে আটকের ঘটনায় নগরীর চাঁদগাঁও থানায় পৃথক 2টি মামলা দায়ের করেছে পুলিশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দালালের দৌরাত্মে অতিষ্ঠ রাজধানীর পঙ্গু হাসপাতালে আসা রোগী ও স্বজনরা। অভিযান চালিয়ে 9 দালালকে 1 মাসের কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। কোনোভাবেই চিকিৎসা সেবা নিয়ে রোগীদের ভোগান্তি মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সকালবেলা অনেক দালাল থাকে ওখানে, ওনারা টাকা চাচ্ছে 10,000, তারপর ওইদিকে মেডিকেলে নিতে যাচ্ছে। 500 টাকার খরচ 5,000 টাকায় গিয়ে ঠেকেছে, কিন্তু মেলেনি প্রত্যাশিত সেবা। নিঃস্ব হয়ে ফিরতে হয়েছে সরকারি হাসপাতালে। ওই হসপিটালে নিয়ে তারপরে আমার ভর্তি করাইছে, 5,000 টাকা জমা নিছে। যেটি দেখলাম প্রত্যেকটাই দালালের চক্রান্ত হয়ে আছে। এভাবে সরকারি হাসপাতালে চিকিৎসা নেই, ডাক্তার নেই বলে হাসপাতালের কম্পাউন্ড থেকে রোগী সরিয়ে নিত দালালরা। তাতে কারো 5,000-এ দফা রফা হতো, কারো আবার লাগতো 10,000। তারপর ভালো আর স্বল্প খরচে চিকিৎসার কথা বলে ভুইফোর বেসরকারি হাসপাতালে পাঠিয়ে চম্পট দিত দালালরা। ঈদের পরের দিন ভোরবেলা আমি এখানে এসেছি, এসে ওখানে ওই রুমে যখন গেলাম তখন বললো যে এখানে হবে না, কারণ ওখান থেকে এক দালাল ধরে নিয়ে চলে গেল ওই দিক পানে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় অনেকদিন ধরেই তারা অভিযোগ পাচ্ছেন রোগীদের থেকে, অনেকে হয়েছে সর্বশান্ত। এখন পর্যন্ত যে কয়েকবারই অভিযান হয়েছে তাতে হাসপাতাল সংশ্লিষ্ট কারো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি এবং এরা সবাই বহিরাগত। র্যাব জানায় চিকিৎসা ও রোগীদের ভোগান্তি বাড়াবে এমন কোনো কারণকেই প্রশ্রয় দেওয়া হবে না। আশ্রয়স্থল বলি, ভরসাস্থল বলি, সেটা হচ্ছে এই নিটোর। কাজে এখানে যে দালাল চক্র আছে তারা যদি কোনো সাধারণ মানুষের সাথে
প্রতারণা করেন সে ব্যাপারে কিন্তু কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আমাদের কিন্তু অভিযান অব্যাহত থাকবে। তাই এখানে যেই থাকুক না কেন কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। গত কয়েকদিনে হাসপাতাল কর্তৃপক্ষ ও র্যাবের তৎপরতায় এসব দালালকে চিহ্নিত করা হয়। মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে 9 জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালত। সিরিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেট অস্ট্রেলিয়া কোয়ারেন্টাইন শর্ত মানায় অজিদের বিপক্ষে টি-20 সিরিজের জন্য জিম্বাবুয়ের বিপক্ষে খেলা টি-20-র দলটাই খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষেও, নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বায়োবেবল যে সিস্টেম আছে এই সিস্টেমের দল দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ জিম্বাবুয়েতে যারা আছে ওদেরকে নিয়ে স্ট্রেট ওয়ে ওরা 29 তারিখে আসার পরেই হোটেলে চেক ইন করবে। তো সুতরাং ওখান থেকে আমাদের যে 17 জন এখন আছে ওই 17 জন থেকেই ওরাই থাকবে। এখানে পরীক্ষা নিরীক্ষার কোনো সুযোগ নেই, কারণ এখন যে দল আছে আমাদের কিন্তু টি-20 অনেকগুলি ম্যাচ আমরা খেলবো। এই জিম্বাবুয়ে সিরিজ থেকে কিন্তু শুরু হয়েছে, অস্ট্রেলিয়ার সাথে খেলা আছে, নিউজিল্যান্ডের সাথে আছে, ইংল্যান্ডের সাথে আছে, তারপরে বিশ্বকাপ। এখানে অনেকগুলি খেলোয়াড় খেলবে, পারফরমেন্সটাও দেখা হবে। ইংল্যান্ড সিরিজের আগে ভালো একটা স্কোয়াড ওয়ার্ল্ড কাপের জন্য আমরা রেডি করে ফেলতে পারবো। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 18 বছর হলেই এনআইডি কার্ড দেখিয়ে গ্রামের মানুষ পাবেন টিকা। 7ই আগস্ট থেকে শুরু, সবাইকে টিকা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী। করোনায় একদিনে সর্বোচ্চ 258 জনের মৃত্যু। করোনার টালমাটাল অবস্থার মধ্যেই প্রতিদিনই রেকর্ড ভাঙছে ডেঙ্গু। 24 ঘন্টায় সর্বোচ্চ 143 জন হাসপাতালে ভর্তি। রাজধানীতে অভিযানে গেলেই মিলছে লার্ভা। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।